গল্পের নাম সে স্মৃতি মুছে যাক, অনিরুদ্ধ চৌধুরীর। ট্রেনটা স্টেশনে পৌঁছালো ঘন্টা 2 লেট করে। পশ্চিমের এক অখ্যাত ছোট স্টেশন। বন্ধু সত্রাজিৎ এর আমন্ত্রণে এসেছে এখানে। এই অঞ্চলটার মাটির তলায় নাকি প্রচুর খনিজ সম্পদ থাকবার সম্ভাবনা। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের তরফ থেকে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার সত্রাজিৎ সেন এখানে এসেছে জায়গাটা পরীক্ষা করে দেখতে। আর এসেই আমাকে পত্রাঘাত, ওর ওখানে কদিন কাটিয়ে যাওয়ার জন্য। স্টেশন থেকে ওর বাসস্থান মাইল 5 দূরে। স্টেশন থেকে বেরিয়ে আধ মাইলটা এগিয়ে গেলে পড়বে কৃতান্তপুর জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে আরও মাইলখানেক গেলে টনটনিয়া নামে এক ছোট্ট আদিবাসী গ্রাম। সেই গ্রামে তাঁবু খাটিয়ে সত্রাজিৎ তার ভূমি পরীক্ষার প্রাথমিক কাজকর্মগুলি করছে। এসব খবর অবশ্য ওর চিঠি থেকেই আমি জানতে পেরেছি। স্টেশন এলাকা থেকে বেরিয়ে এলাম বৈশাখের অপরাহ্ন। ট্রেনের ভেতর সারাটা দুপুর অসহ্য গরমে কষ্ট পেয়েছি। জঙ্গলের দিক থেকে ভেসে আসা বাতাসে সারা শরীরটা যেন জুড়িয়ে গেল। একটা টাঙা বা রিক্সা করতে পেলে হতো, কিন্তু এই অখ্যাত স্টেশনে সেসব কিছুই নেই। একখানা গরুর গাড়ির দেখা পাওয়া গেলে বটে, কিন্তু গাড়োয়ান কিছুতেই কৃতান্তপুরের জঙ্গল পেরিয়ে টনটনিয়া যেতে রাজি হলো না। অগত্যা এক দোকানির কাছ থেকে পথঘাট সম্পর্কে জেনে নিয়ে হাঁটতে শুরু করলাম। ঝড় এলো, সঙ্গে বর্ষণ। শাল গাছগুলোর মধ্যে দিয়ে শো শো করে বইতে লাগলো ঝোড়ো হাওয়া। আর বড় বড় ফোঁটায় বৃষ্টি এসে কিছুক্ষণের মধ্যেই আমাকে সম্পূর্ণ ভিজিয়ে দিল। জঙ্গলের ভেতর ঝড়ের আগমনের এক নিজস্ব ভয়ঙ্কর সৌন্দর্য আছে বটে, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করার মতো সময় আর মানসিকতা কোনোটাই আমার ছিল না। আমি তখন ব্যস্ত হয়ে পড়েছিলাম একটা আশ্রয়ের খোঁজে, কেননা আমি বেশ বুঝতে পারছিলাম যে জঙ্গলের ভেতর পথ হারিয়ে ফেলেছি। কিন্তু এ ঝড় বৃষ্টির মধ্যে আশ্রয়ের খোঁজে এগিয়ে যাওয়া তো সম্ভব নয়। একটা বুড়ো অর্জুন গাছের তলায় দাঁড়ালাম। এর মধ্যেই নিজেকে যতদূর সম্ভব ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে। আধ ঘন্টা কেটে গেল, কিন্তু ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা গেল না। বৈশাখী সন্ধ্যায় আমার বৃষ্টিস্নাত শরীরটা তখন শীতে কাঁপছে। এরকম অবস্থায় ঝড়ে আন্দোলিত ডালপালার ফাঁক দিয়ে তখন একটা অনুজ্জ্বল আলো আমার চোখে পড়ল। তখন আমার মনের আনন্দ সহজেই অনুমেয়। বৃষ্টি আমার চারপাশে এক কুহেলি ঘেরা পরিবেশ সৃষ্টি করেছে, কিন্তু বৃষ্টি সৃষ্ট সেই কুহেলি জাল ছিন্ন করে অনুজ্জ্বল আলোক শিখা আমার কাছে নিয়ে এলো এক আশ্রয় সংকেত। ঝড় বৃষ্টির দাপট অগ্রাহ্য করে এগোলাম সে আলোক শিখার উৎস সন্ধানে। মিনিট 5 মধ্যেই পৌঁছে গেলাম এক ধূসর প্রস্তর নির্মিত মঠ। আশেপাশে আরও অনেক প্রাসাদ আর মন্দিরের ভগ্নাবশেষের ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে। আপাত দৃষ্টিতে মনে হয় যে একদা এই মঠের যথেষ্ট গুরুত্ব ছিল। চারপাশের ভগ্ন প্রাসাদ আর মন্দিরগুলো একদা এই মঠকে বেষ্টন করেই ছিল। বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। মঠের আশেপাশে আরও কিছু দেখবার সুযোগ হলো না। এগিয়ে গিয়ে মঠের দরজায় ধাক্কা দিলাম। একবার, দুবার, কোনো সাড়া শব্দ নেই। আমি তখন হি হি করে কাঁপছি। তৃতীয়বার ধাক্কা দেওয়ার পর দরজার উপাস থেকে অস্পষ্ট পায়ের শব্দ শুনতে পাওয়া গেল। শব্দটা স্পষ্টতর হলো, থামলো এসে দরজার উপাসে।
দরজাটা খুলে গেল আর আমি হলাম এক বিচিত্র মূর্তির মুখোমুখি। মূর্তির হাতের লণ্ঠন নেই, আমি তার চেহারাটা দেখতে পেলাম। লম্বা রোগা চেহারা, গায়ে রক্ত লাল রঙের আলখাল্লা নেমে এসেছে প্রায় পায়ের গোড়ালি পর্যন্ত। মাথায় লম্বা লম্বা চুল, মেয়েদের মতো মাঝখানে সিথি। লম্বা চুলের গোছা মাথা থেকে নেমে কাঁধ ছাড়িয়ে দেহের ওপর ঝুলে লটপট করছে। মুখে আবক্ষ ছুঁচলো দাড়ি, চোখে তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি। কি প্রয়োজন? মূর্তির গলার স্বর শুনে অবাক হলাম। অত্যন্ত ভদ্র কণ্ঠস্বর। এরকম মূর্তির কাছ থেকে এমন সুমিষ্ট মার্জিত কণ্ঠস্বর যেন আশাই করা যায় না। এই জঙ্গলের ভেতর ঝড় বৃষ্টির মাঝখানে পথ হারিয়েছি। রাতের মতো যদি একটু আশ্রয়। নিশ্চয়ই নিশ্চয়ই। মূর্তি আমাকে কথা শেষ করতে দিল না। আসুন আসুন, ভেতরে আসুন, একেবারে যে ভিজে গেছেন। মূর্তির পিছু পিছু ঢুকলাম মঠের মধ্যে। এই ঝোড়ো অমাবস্যার রাতে কৃতান্তপুরের জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিলেন? অতি বড় দুঃসাহসীও তো, এ সাহস করে না দেখি। মূর্তি বলল, যাচ্ছিলাম টনটনিয়া। টনটনিয়ার? কেন? আমার এক বন্ধু ওখানে চাকরি নিয়ে এসেছে, ওর আমন্ত্রণেই যাচ্ছিলাম। বন্ধু স্টেশনে থাকবার কথা ছিল, কিন্তু কিন্তু স্টেশনে তাকে দেখতে পেলেন না, তাই তো? আপনার বন্ধু বুদ্ধিমানের কাজই করেছেন। এই ভরা অমাবস্যার রাতে কেউ কৃতান্তপুরের জঙ্গল দিয়ে যাতায়াত করে না। এই খবরটা উনি আপনাকে জানালেন আরও বুদ্ধিমানের কাজ করতে। কথা বলতে বলতে আমরা মঠের ভেতর দিয়ে যাচ্ছিলাম। মূর্তি কিছুক্ষণ নীরব রইল, তারপর একটু মৃদু হেসে বলল, যাক সে কথা, এবার আমার পরিচয় দিই। আমি হচ্ছি এ মঠের মহান্ত ভৈরব প্রাণান্তক। মঠের অন্যান্যদের পক্ষ থেকে আপনাকে সাদরে এ মঠে রাত্রিবাস করবার আমন্ত্রণ জানাচ্ছি। একটা হল ঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। মহান্ত হাততালি দিলেন, সঙ্গে সঙ্গে ঘরের কোণের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো আরেক মূর্তি। এর পোশাক পরিচ্ছদও প্রথম মূর্তির অনুরূপ, তবে গায়ের আলখাল্লাটার রং রক্ত লাল নয়, ধূসর। এ হচ্ছে ব্রহ্মচারী জীবান্তক। এ আপনাদের দেখাশোনা করবে, এর সঙ্গে যান। আমি এখন যাচ্ছি, একটু জরুরি প্রয়োজন আছে, পরে আবার দেখা হবে। ঘরের কোণে অন্ধকার দিকে চলে গেলেন মহান্ত। মহান্তকে ধন্যবাদ জানিয়ে আমি চললাম জীবান্তকের পিছু পিছু। হলঘর পেরিয়ে একটা ঢাকা বারান্দা, তার এক পাশ দিয়ে উঠে গেছে একটা পাথরের সিঁড়ি। জীবান্তকের পিছু পিছু উঠতে লাগলাম। ওর হাতের লণ্ঠন দেওয়ালের গায়ে কেমন সব অদ্ভুত ছায়া ফেলতে লাগলো। এ মঠ নিশ্চয়ই পুরনো। আশেপাশে যে সমস্ত প্রাসাদ আর মন্দিরে মঠের সমকালে তৈরি হয়েছিল, তা সবই কালের কবলে পড়ে ভেঙে চুরে গেছে। সেগুলো এখন সংস্কারেরও অযোগ্য। দোতলায় উঠলাম। ডান পাশের বারান্দা দিয়ে খানিকটা এগিয়ে একটা ঘরের সামনে থামলাম। ব্রহ্মচারী দরজা খুলল। ভেতরে এলাম দুজনে। চমৎকার সাজানো গোছানো ঘর। ঘন জঙ্গলের মাঝখানে এক নির্জন পুরনো মঠে যে এমন একখানা ঘর থাকতে পারে তা বিশ্বাসই হতে চায় না। ঘরের দরজা জানলা লাল রঙের দামি পর্দা, একপাশে একখানা দামি মেহগিনি কাঠের সিঙ্গেল খাট, বিছানার ওপর চাদরটা টকটকে লাল রঙের। ঘরের ভেতর
আলনা, আলমারি ইত্যাদি আসবাবপত্র সাবেকি ধরনের হলেও অত্যন্ত দামি। ঘন জঙ্গলের ভেতরে এ এক অভাবনীয় রাজকীয় ব্যবস্থা। এক পাশের দেওয়ালে ভৈরব প্রাণান্তকের পূর্ণবায়ব তৈলচিত্র, অন্য পাশের দেওয়ালে এক বীভৎস মূর্তির ছবি। ছবির দিকে তাকালে গায়ে রক্ত যেন আতঙ্কে হিম হয়ে আসে। দুনিয়ার সমস্ত অমঙ্গল যেন ওই রূপ পেয়েছে ওই বীভৎস আতঙ্ককর ছবির মধ্যে। কোনো ধর্মীয় মঠে এরকম ছবি একেবারেই কিন্তু বেমানান। আলমারি খুলে ব্রহ্মচারী আমার জন্য এক প্রস্ত পোশাক নিয়ে এলো। ধূসর রঙের আলখাল্লা আর লুঙ্গির মতো এক টুকরো কাপড়। কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, এ কার ছবি? ব্রহ্মচারী জবাব দিল না। আপনারা কোন সম্প্রদায়ভুক্ত? যথাসময়ে স্বয়ং মহান্ত মহারাজ আপনার কৌতূহলের নিবৃত্তি করবেন। আমি বাইরে অপেক্ষা করছি। আপনার কোনো প্রয়োজন হলে ঘণ্টার ধ্বনি করবেন, আমি আসব। স্বল্পবাক ব্রহ্মচারী ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় হাতের লণ্ঠনটা রেখে গেল টেবিলের ওপরে। পথশ্রমে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভাবলাম একটু ঘুমিয়ে নিই, কিন্তু বৃথা চেষ্টা। দেহ মন ক্লান্ত, তবুও ঘুম এলো না। চুপ করে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। ঢং ঢং করে দুবার ঘণ্টার ধ্বনি হলো। নিঃশব্দে ঘরে ঢুকলো ব্রহ্মচারী জীবান্তক। তারপর আমার কাছে এগিয়ে এসে মৃদু স্বরে বলল, মহান্ত মহারাজ আপনাকে ভোজন কক্ষে স্মরণ করেছেন। জীবান্তকের পিছু পিছু সিঁড়ির দিকে এগোলাম। সেই বৃষ্টিধারা রাতে নৈশভোজের স্মৃতি চিরকাল আমার মনে থাকবে। জীবান্তকের পিছু পিছু ভোজন কক্ষে এলাম। সুসজ্জিত বিরাট ভোজন কক্ষ। দরজা জানলায় দামি রক্তরাঙা পর্দা, দেওয়ালে মশালদানিতে কতগুলো মশাল জ্বলছে। তারই আলোয় বিরাট ভোজনকক্ষ যেন দিনের মতোই উজ্জ্বল। একপাশের দেওয়াল জুড়ে রয়েছে আমার দেখা সেই ভয়ঙ্কর বীভৎস মূর্তির বিরাট তৈলচিত্র। তাছাড়া রয়েছে অদ্ভুত সব চক্র আর তান্ত্রিকের যন্ত্রের ছবি। এসবের তাৎপর্য মোটেই বুঝতে পারছি না। ঘরে যখন ঢুকলাম তখন ভৈরবদের খাওয়া শুরু হয়ে গেছে। ভোজ্যদ্রব্য মাঝখানে রেখে গোল হয়ে বসেছেন তারা। সংখ্যায় মোট 10 জন। আমাকে কেউ বসতে বলল না, কিন্তু গরজ বড় বালাই। মহান্তের পাশে একখানা আসন খালি ছিল, বসে পড়লাম। 3 জন ব্রহ্মচারী নিঃশব্দ পদসঞ্চারে ঘরের ভেতরে ঘোরাফেরা করছিল। মাঝে মাঝে তারা নিয়ে আসছিল নতুন নতুন ভোজ্য দ্রব্য। নিরামিষ থেকে আমিষ দ্রব্যের ওপরই এই সাধুদের বেশি আকর্ষণ দেখলাম। নিরামিষ পদ যে একেবারেই ছিল না তা নয়, কিন্তু কোনো সাধু নিরামিষ খাদ্য একেবারেই স্পর্শ করলেন না। মাছ মাংসের বিপুল আয়োজন, রান্না অপূর্ব। ব্রহ্মচারীরা দামি স্ফটিক পাত্রে পানীয় জল নিয়ে এলো। জীবন সুধা, জীবন সুধা। কয়েকজন সাধু আনন্দের অতি সহ্যে চিৎকার করে উঠলেন। ব্রহ্মচারীরা সবার সামনে এক পাত্র করে পানীয় রাখল। আমিও পেলাম এক পাত্র। চুমুক দিলাম। কেমন যেন নোনতা স্বাদ। আমার মোটেই ভালো লাগলো না, অথচ সাধুরা পরম তৃপ্তি নিয়ে পান করছেন। এতক্ষণ সাধুরা চুপচাপ এক মনে খেয়ে যাচ্ছিলেন। এবার তাদের মধ্যে গল্প গুজব শুরু হলো। আসন ছেড়ে কেউ উঠলেন না। বোধহয়
আরও কোনো খাদ্যদ্রব্য আছে? কত খাবে এই সাধুরা? আমার খাওয়া হয়ে গেছিল, কিন্তু আসন ছেড়ে না ওঠার সৌজন্যের খাতিরে আমিও উঠতে পারছিলাম না। চমকে উঠলাম হাসির শব্দে। সাধুরা হাসছে। হাসির দমকে মুখগুলো যেন বিকৃত হয়ে যাচ্ছে, লম্বা ছুঁচলো সদন্ত বেরিয়ে পড়ে কৃষ মুখগুলোকে কেমন যেন বিভৎস করে তুলছে। মোটা মুখগুলো, গালে আর চিবুকের তলায় অতিরিক্ত মেদগুলো কাঁপছে থর থর করে। খাওয়া তো শেষ হয়ে গেছে, কেননা কেউ তো এখনও কিছু খাচ্ছেন না। তবে এরা কেন আসন ছেড়ে উঠছেন না? হাসি থেমে গেল। আলোর জোর কমে গেছে। ঘরের মশালগুলো কেমন যেন নিভু নিভু হয়ে আসছে। ঘরের ভেতর ছায়া যেন তার অন্ধকার জাল বুনতে শুরু করেছে। সাধুদের গল্পগুজব আবার শুরু হয়েছে। ম্লান হয়ে আসা আলোয় তাদের মুখগুলো কেমন অদ্ভুত দেখাচ্ছে। হতভম্ব হয়ে গেলাম মুখগুলোর দিকে তাকিয়ে, কেমন যেন বিবর্ণ পাণ্ডুর। ঘরের ভেতর আবহাওয়াটা পর্যন্ত পাল্টে গেছে। দরজা জানলার পর্দাগুলো উঠছে হাওয়ায়। মনে হচ্ছিল ঝড় নয়, কোনো অদৃশ্য হাত যেন ওগুলো নাড়িয়ে দিচ্ছে। আধো আলো, আধো ছায়াময় ঘরের সিলিংয়ে অদ্ভুত সব ছায়া পড়ছে। একপাশের দেওয়ালে টাঙানো সেই ভয়াল ছবিখানাকে আরও বিভৎস, আরও আতঙ্কময় মনে হচ্ছে। পাতের পাশে পড়ে থাকা মাংসের হাড়গুলো মনে করিয়ে দিচ্ছিল একটা জীবের শোচনীয় পরিণতির কথা। এই পরিবেশে সাধুদের গল্প আমার মনের শান্তি আরও কেড়ে নিচ্ছিল। সাধুরা কোনো ধর্মীয় আলোচনা করছেন না, তারা ভৌতিক পৈশাচিক গল্প শুরু করেছেন। গল্পগুলো নতুন নয়, পুরনো। আমরা ছোটোবেলায় যে ধরনের গল্প শুনেছি, কিন্তু সাধুরা যেন নতুন নতুন আতঙ্কের অনুপ্রবেশ ঘটাচ্ছেন কাহিনীগুলোর মধ্যে। খাওয়ার পরে বসে থেকে যে তন্দ্রালু ভাবটা আমার এসেছিল, তা এখন একেবারেই কেটে গেছিল। এক অজানা আশঙ্কায় দেহ মনে কেমন যেন দুর্বল হয়ে পড়ছিলাম। একটা কিছু যে ঘটতে যাচ্ছে তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু কি ঘটতে যাচ্ছে? স্তব্ধ হও। মহান্ত ভৈরব প্রাণান্তক হাত তুললেন। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল সাধুদের গুঞ্জন। সবাই পূর্ণ মনোযোগ দিয়ে তাকালেন প্রাণান্তকের দিকে। ঠিক সেই সময় একজন ব্রহ্মচারী একটা ঢাকা পাত্রে কি যেন নিয়ে এসে রাখল মহান্তের সামনে। পাত্রটার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন মহান্ত। তার ঠোঁটের কোণায় খেলে গেল প্রহেলিকাময় এক টুকরো হাসি। তারপর আমার দিকে তাকিয়ে তিনি ভাষণ শুরু করলেন। এটা খুবই সৌভাগ্যের কথা যে আপনি আজ আমাদের এখানে রাত্রিবাস করছেন। অনেকেরই এই বনে এমন সৌভাগ্যজনক রাত্রিবাস হয় না। এই নির্জন বনমধ্যে একদা নাকি ছিল এক অমৃত মঠ। মহান্ত থামলেন, একটু কাশলেন। গভীর জঙ্গলে মধ্যে অবস্থিত এই মঠ বহুকাল পরিত্যক্ত রয়েছে। এই অঞ্চলের মানুষের মধ্যে স্থির বিশ্বাস যে বিশেষ বিশেষ তিথিতে এই পুরনো মঠের ধ্বংসাবশেষের ওপর রাতারাতি অস্বাভাবিকভাবে গড়ে ওঠে এক ছায়ামঠ, অদ্ভুত দানবীয় শিল্পকলার সাক্ষ্য নিয়ে। ছায়ামঠ বলেছি বলে একে অবাস্তব ভাববেন না। অস্তিত্বকালের এ সম্পূর্ণ বাস্তব। এ মঠে একদা বাস করত, এখনও নাকি ছায়ামঠে বাস করে একদল অমৃত। অমৃত অজান্তেই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, অমৃত। মহাপৈশাচের উপাসনা করে এই সম্প্রদায় মরণকে একরকম জয় করেছে। দিনে এরা সব দেহ মাত্র,
কিন্তু সূর্যাস্তের পরে সন্ধ্যার অন্ধকারে যখন ঘনিয়ে আসে, তখন সব দেহগুলিতে হয় অস্বাভাবিক প্রাণের সঞ্চার। এ প্রাণ ঈশ্বর প্রদত্ত প্রাণ নয়, এ প্রাণ মহাপিশাচ প্রদত্ত প্রাণ। এ প্রাণের বুভুক্ষার নিবৃতে ঈশ্বর নির্দেশিত খাদ্যে নয়, পিশাচ লোকের নির্দেশিত খাদ্যে। রাতের অন্ধকারে রাতারাতি গড়ে ওঠা এই ছায়ামত পথভ্রান্ত একদা পথিককে আকর্ষণ করে নাকি তীব্রভাবে। পথিক আশ্রয়ের খোঁজে মঠে প্রবেশ করে, তারপর থাক সে কথা। আপনার বন্ধু যে আপনাকে এগিয়ে নিয়ে আসবার জন্য এই ভরা অমাবস্যায় জঙ্গলের ভেতরে ঢোকেননি, এটা তার পক্ষে খুবই সৌভাগ্যের ব্যাপার বলতে হবে। কেননা তিনি এ অঞ্চলে নতুন। পথ হারিয়ে তিনি ছায়ামঠে গিয়ে পড়তে পারতেন সহজেই। আর ছায়ামঠের অমৃত সম্প্রদায়ের হাতে পড়লে তারা আপনার বন্ধুর মাংস এবং রক্তে তাদের অস্বাভাবিক ক্ষুণ্ণিবৃত্তি করতে পারত। আশ্চর্য হবার কিছু নেই। অমৃত সম্প্রদায়ের অস্বাভাবিক জীবনযাপনের জন্য এ হচ্ছে মহাপিশাচ নির্দেশিত খাদ্য। এই রহস্যময় পরিবেশে সেই স্তিমিত প্রদীপ ভোজন গৃহে প্রাণান্তকের গলার স্বর কেমন যেন অদ্ভুত শোনাচ্ছিল। আমার আচ্ছন্ন মনের কাছে সে স্বর নিয়ে আসছিল এক আতঙ্কময় জগতের বার্তা। কথাগুলো তাৎপর্য যেন ক্রমেই আমার কাছে স্পষ্টতর হয়ে যাচ্ছিল। পথহারা পথিক, অমৃত মত, অদ্ভুত সাপ খেলানোর সুরে মন্ত্রপাঠ, গভীর জঙ্গলে রাজকীয় ঐশ্বর্য, আমার দিকে তাকিয়ে থাকা সাধুদের বিবর্ণ পাণ্ডুর অথচ লোভাতুর মুখগুলো আমার মনের অবকাশে উড়ে আসছিল একরকম টুকরো টুকরো চিন্তার মেঘগুলো। তারপর কতগুলো ব্যাপার ঘটল প্রায় একই সঙ্গে। মাংসটা শেষ হয়ে যাক। একথা বলে মহান্ত তার সামনে রাখা পাত্রটার ঢাকনাটা ধীরে ধীরে খুললেন। এতটা আর্তচিৎকার বেরিয়ে এলো আমার কণ্ঠ থেকে, পর মুহূর্তেই প্রচণ্ড বিদ্যুৎ চমকে সারা ঘর আলোকিত হয়ে উঠল। বাইরে শোনা গেল মেঘের গুরুগম্ভীর গর্জন। সাধুরা হেসে উঠল হিহি করে। কি পৈশাচিক সে হাসি! যেন নরকের অন্ধকার পাতাল গহ্বর থেকে সে হাসি ভেসে উঠছে। আমার চোখের সামনে নেমে এলো নিরন্ধ্র অন্ধকার এক কালো যবনিকা। জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম এক কাদা ভরা গর্তের মধ্যে পড়ে আছি। রাতের প্রবল বর্ষণের আক্রমণে সারা দেহ আমার ভিজে গেছে। ধূসর পোশাকের ওপর পড়েছে পুরু কাদার প্রলেপ। উঠতে গেলাম, ডান হাতটা তুলতে পারছিলাম না। অসহ্য ব্যথা, মুচকে গেছে ভেতরে। ফ্র্যাকচার হয়েছে কি না তাই বা কে জানে। কোনো রকমে গর্ত থেকে উঠলাম। আবার সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছায়ামঠ, প্রাসাদ আর গৃহের ধ্বংসাবশেষ। রাত শেষ, বৃষ্টি থেমে গেছে। আকাশ কিন্তু এখনও থমথমে, ঝোড়ো হাওয়া এখনও বইছে। বিধ্বস্ত শরীরটাকে নিয়ে কোনো রকমে এগোলাম টনটনিয়ার দিকে। সত্রাজিতের ক্যাম্পের সামনে যখন পৌঁছালাম, তখন আমি ভুল বকছি, কিন্তু সেখানে গিয়ে বেয়ারার কাছে যা শুনলাম তাতে আমি উন্মাদের মতো হয়ে গেলাম। শুনলাম আমাকে এগিয়ে আনবার জন্য সত্রাজিৎ কার বিকেলে কৃতান্তপুরের মধ্যে দিয়ে স্টেশনের দিকে যাত্রা করেছিল, কিন্তু এখনও পর্যন্ত সে ফিরে আসেনি। বেয়ারার এখন থানায় খবর দেবে কিনা ভাবছে। সে রাতের কথা কোনোদিন আমি ভুলব না। সেই ছায়ামঠ, সেই মন্ত্রপাঠ, প্রাণান্তক, জীবান্তক, ভোজনরত অমৃত সম্প্রদায়ের অন্যান্য ভৈরব এবং ব্রহ্মচারী শয়নে স্বপনে তন্দ্রায় জাগরণে কখনো এই ভয়ঙ্কর স্মৃতির কবর থেকে আমি মুক্ত হতে পারছি না। ভগবানের কাছে
কায়মনোবাক্যে প্রার্থনা করি এই স্মৃতি যেন আমার মন থেকে মুছে দেন। এই স্মৃতি আমাকে উন্মাদ করেছিল। ব্যাপারটা ঘটেছিল সেই প্রচণ্ড বিদ্যুৎ চমকের ঠিক আগে। আমার মন জানে আমি যা দেখেছি তা সত্যি, কিন্তু এই ভয়ঙ্কর সত্যের ভার আমি বহন করতে পারছি না। আমার মনের শান্তি চিরকালের জন্য চলে গেছে, কোনো দিন আর তা ফিরবে না। সমস্ত জীবনটা যেন অভিশপ্ত হয়ে গেছে আমার কাছে। সে রাতে সেই প্রচণ্ড বিদ্যুৎ চমকের ঠিক আগে ভৈরব প্রাণান্তর যখন সামনে রাখা পাত্রের ঢাকনাটা খুললেন, তখন আমি কি দেখেছিলাম জানেন? দেখেছিলাম পাত্রের মধ্যে রয়েছে সেদ্ধ করা একটা মানুষের মাথা, আর সে মাথা আমার বন্ধু সত্রাজিৎ সেনের।